আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো। এই টপিকটা আমাদের বেসিক এর জন্য যেরকম ইম্পর্টেন্ট, মেডিকেল ডেন্টালের থেকে কম কোশ্চেন আসলেও এই টপিকটা আমাদের কাজে লাগবে হচ্ছে কারেকশনের বেলায়। তোমাকে কোশ্চেন যখন করবে, সাধারণত প্রতি বছর একটা না একটা কোশ্চেন থাকে হুইচ ওয়ান ইজ কারেক্ট, সেক্ষেত্রে আমাদের এই নলেজটা খুবই কাজে লাগবে। আর এই টপিকটা তো অবশ্যই তুমি জানো, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা ভার্সিটি এক্সামে ইংলিশ থেকে এখানে কোশ্চেন থাকবে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমাদেরকে অবশ্যই আমি ফার্স্টে বলবো যে ক্লাসে নোট করবা, এবং আমি ডিসক্রিপশন বক্স থেকে শুরু করে আমি তোমাদের সবটুকুই সুন্দর করে এই ক্লাসের স্লাইড আমি তোমাকে সলভ করা স্লাইড দিয়ে দিচ্ছি, সেইটা দেখে সুন্দর মতো করে একটা নোট করো, কারণ এইটা নোট করা ছাড়া পড়া তোমার গুছাবে না। ওকে, দেন তুমি নোট করার পর ওই নোটটা ভালো মতন পড়া শেষ করে এরপরে যে যেই বই ফলো করো, মাস্টার তুমি যদি ফলো করো সেখান থেকে প্র্যাকটিস করো। ওকে, আর আমি যেই নিয়মগুলো পড়াইতেছি এর বাইরে পড়তে যাও না। আর কেন নোট করতে বললাম, কারণ এইখানে বইগুলা খুব হ্যাফাজার্ডলি লেখা, গুছায় লেখা নাই, সো আমি গুছাই দিছি। চলো আমরা শুরু করি। সেটা হচ্ছে রুল নাম্বার 1। রুল নাম্বার 1 এর যে কাহিনীটা হয়েছে, কাহিনী বলছে যে যে কোনো বই, খেয়াল করো এটা একদম প্রত্যেকটা রুল, আমি তোমাকে 13টা রুল পড়াবো, একদম টানা মুখস্থ রাখতে হবে। যে কোনো বই, ম্যাগাজিন, সংবাদপত্র, মুভি, নাটক, প্রতিষ্ঠান, দেশ মহাদেশ, এরা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। যেরকম তুমি দেখতেছো যে দ্য অ্যারাবিয়ান নাইটস, তো নাইটস এর শেষে তো আবার এস আছে, তাহলে এটা কি প্লুরাল? আসলে দ্য অ্যারাবিয়ান নাইটস টা একটা কি, একটা বইয়ের নাম, তাই না? একটা উপন্যাস বা বইয়ের নাম, বা সহজ কথা একটা, সেটাকে নাটকে মঞ্চায়িত করা হয়েছিল। তাহলে এই যে দ্য অ্যারাবিয়ান নাইটস, আইদার সে হইতেছে সে নাটক হইতে বই হইতেছে, অথবা সে নাটক হইতেছে, তাহলে এইটা অবশ্যই সিঙ্গুলার ভাব গ্রহণ করবে। তা দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল পপুলার। দ্য ইউনাইটেড স্টেটস, নামের শেষে এস আছে, তাহলে কি পপুলার? না। কারণ কি, এই ইউনাইটেড স্টেটস একটা দেশের নাম বুঝাইতেছে, তাহলে দেশ হইলে সেটা কি হয়ে যাবে? সিঙ্গুলার। তাহলে দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ অ্যাটম বোমস। হ্যাভ নাকি হ্যাজ? হ্যাজ। আচ্ছা, এখানে আমি অপশন করে লিখে আমি একদম সলভ করে দিব। টম অ্যান্ড জেরি, তুমি দেখলা যে টম অ্যান্ড জেরি, তাহলে দুইটা সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত আছে, তাহলে কি ভার্ব প্লুরাল? না। কারণ কি, টম অ্যান্ড জেরি একটা কিসের নাম? একটা সিরিয়াল, কার্টুন সিরিয়ালের নাম, তাই না? কার্টুন সিরিয়াল মানে যেটাকে তুমি সাপোজ তুমি মুভি ধরতে পারো, মানে আমি বুঝাইতে চাচ্ছি সেম ক্যাটাগরি, সেম জিনিস। তাহলে এইখানেও ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে টম অ্যান্ড জেরি ওয়াজ ফেমাস কার্টুন। শেষ। তাহলে আমরা রুল নাম্বার 1 জানলাম। আমি আবার বলতেছি, জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, টানা মুখস্থ রাখবা। যে কোনো বই, ম্যাগাজিন, সংবাদপত্র, মুভি, নাটক, দেশ, উপদেশ, মহাদেশ, প্রতিষ্ঠান, গ্রহ, নক্ষত্র, গ্রহ নক্ষত্র সব বেলায় আমাদের ভার্ব সিঙ্গুলার হবে। রুল নাম্বার 2, টুতে বলছে ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুল। দেখো বলছে টাইম, মানি, ওয়েট। কি বলছি? টাইম, মানি অর্থাৎ সময়, টাকা পয়সা, ওয়েট ওজন, লেন্থ দৈর্ঘ্য, ডিস্টেন্স দূরত্ব, এদের একক, সিঙ্গুলার, প্লুরাল যাই হোক না কেন, সব ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে। এখন আমরা একটু এদিক খেয়াল করবো, এখানে একটা জিনিস বুঝার আছে। দেখো 1 মাইল 10 মাইলস, অর্থাৎ তোমার নাউনটা বা সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল হবে সেটা নাম্বারের উপর ডিপেন্ড করতেছে, অ্যাডজেক্টিভের উপর। যদি 1 হয় তাহলে সিঙ্গেল, যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল। 1 মাইল 10 মাইলস, কিন্তু সব ক্ষেত্রেই ভার্ব সিঙ্গুলার। যেরকম 1 মাইল ইজ নট এ লং ডিস্টেন্স, বাট 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। এখন ডলারের বিষয় নিয়ে আমাদের একটু সমস্যা হয়। কি সমস্যা? আমি তোমাকে একটু সুন্দর করে নোট করাই দিই পাশে। সেটা হচ্ছে এইভাবে লিখবা নোটটা, $1 বাট $100। মানে কি, ডলারের বেলায় বা ইউরোর বেলায় আমরা সিঙ্গেল থাকলে এটা সিঙ্গেল নেই, কিন্তু যখন একের চেয়ে বেশি হয়ে যায়, আইদার সেটা হয়তো 1.5 হোক, $2, $3, €3, €4, €5 যাই হোক না কেন, তখন ডলার অথবা ইউরোর বেলায় আমরা এস ব্যবহার করি, ঠিক আছে? কিন্তু কিন্তু 1 টাকা ইজ 100 টাকা। মানে কি, টাকার বেলায় আবার এস যোগ করার বিষয় নাই।
একের বেলায়ও টাকা টাকাই আছে, 100 বেলায়ও টাকা টাকাই আছে, এখানে আবার এস যোগ করো না। এইটুকুই হচ্ছে আমাদের নোট, এক্সট্রা নোট, এইটুকু মনে রাখলেই হবে। এখন সেম জিনিস, তাহলে $1 ইজ ইকুয়াল টু 124 টাকা, $2000 ইজ এ লট অফ মানি। কখনো কখনো তোমাকে বলতে পারে হুইচ ওয়ান ইজ কারেক্ট, এই জন্য আমি তোমাকে বলতেছি যে 1 হলে সবসময় ডলার, একের বেশি হয়ে গেলেই সেটা হচ্ছে এস এ হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গাটা মাথায় রাখবা। আর ভার্ব খেয়াল করো, ভার্ব বললাম আমাদের সবসময় সিঙ্গুলার অবস্থায় আছে। দ্যাটস ইট। তাহলে আমাদের রুলটা আমরা পড়ে ফেলছি। এখন আমরা একটা জিনিস চিন্তা করি, রুল 3 নাম্বারটা খুব জোস একটা রুল। ইটস 3টা স্টার তো দেয়াই আছে, সেটা হচ্ছে ওয়ান বলতে কি বুঝাইছি একটু পরে আসতেছি, প্লাস অফ দা প্লাস এনপি ভার্সেস এসপি। এই কথাটা মনে রাখবা ভাই, যে ওয়ান অফ দা এনপি ভার্সেস এসপি। এখন এই ওয়ান বলতে কি বুঝাইছি, ওতে হচ্ছে ওয়ান, এনতে হচ্ছে নাইদার, ইতে হচ্ছে আইদার, এভরি ইচ এভরি আইদার। এই সকল ওয়ার্ডের পরে তুমি যদি কখনো অফ দা দেখো, এরপরে এনপি মানে হচ্ছে নাউন যেটা হবে প্লুরাল, কিন্তু ভার্ব যেটা হবে সেটা সিঙ্গুলার, আর প্রোনাউন যেটা হবে সেটাও সিঙ্গুলার। আমি কথা বুঝাতে পারছি? এনপি মানে নাউন প্লুরাল, ভিএস ভার্সেস মানে ভার্ব সিঙ্গুলার, এসপি মানে সিঙ্গুলার প্রোনাউন। যেরকম আমার এই জায়গাটা একটু সেন্টেন্সটা খেয়াল করি, বলছে ইচ অফ দ্য গার্ল অবলিক গার্লস ইজ অবলিক আর ভেরি সেন্সিটিভ। তাহলে এই টাইপের প্রশ্ন বললাম প্রচুর পরিমাণে আসে পরীক্ষায়, বিশেষ করে ভার্সিটি এবং চাকরি পরীক্ষায়। ওয়ান অফ দা, তাহলে আমি জানি ওয়ানের পরে অফ দা থাকলে এনপি ভার্সেস এসপি। এনপি মানে কি নাউন প্লুরাল, তাহলে গার্লস, তাহলে কি হবে গার্লস, তাহলে ইচ অফ দ্য গার্লস, এরপরে ভার্সেস ভিএস মানে ভার্ব সিঙ্গুলার, ইজ ভেরি সেন্সিটিভ। খুবই ইজি, একটু টেকনিক দিয়ে মনে রাখতে হবে। টানা মুখস্থ রাখলে, এটা বললাম পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবা না ভাই, এটা একটু টেকনিক দিয়ে মনে রাখতে হবে। রুল নাম্বার, ও ইয়েস, এখানে একটা চমৎকার কথা, কিন্তু একটা মজার কথা আছে। কিন্তু এই যে সকল ওয়ার্ড তোমাকে পড়াইলাম, যে ওয়ান, নাইদার, ইচ, এভরি, আইদার, সাধারণত মেইনলি 5টা ওয়ার্ড, এদের পরে যদি তুমি অফ দা না দেখো, অফ দা না থাকে, তাহলে সবকিছুই সিঙ্গুলার। কি বলছি? সবকিছুই সিঙ্গুলার। ওকে, আশা করি সব ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, সবকিছুই সিঙ্গুলার, মানে এদের পরে আমাদের ভার্বটাও সিঙ্গুলার, এদের পরে আমাদের নাউনটাও সিঙ্গুলার। তো আমি শর্টকাট জিনিসটা একটা মনে রাখি, যে সেনের সাথে সবসময় সিঙ্গুলার মনে রাখবা। সেন সিঙ্গুলার, সেন সিঙ্গুলার, সেন সিঙ্গুলার। তুমি একটু চমৎকার করে রাখতে পারো যে সুস্মিতা সেন সিঙ্গুলার, পুষ্পিতা সেন সিঙ্গুলার, জাস্ট ফর মনে রাখার জন্য। এই ট্রিক্সটা তোমাকে অনেক হেল্প করবে। এখানে সেন বলতে কি বুঝাইছি, এসতে সাম, সামওয়ান, সামবডি, এনি, এতে এনি, এনিওয়ান, এনিবডি, এন নাথিং, নোবডি, নো, নন, নোবডি, নো ওয়ান, ই ইচ, এভরি, ইচ ওয়ান, এভরিওয়ান, এভরিবডি। কথা ক্লিয়ার? তাহলে আমরা একটু এই এক্সাম্পলটার দিকে লক্ষ্য করি, যে এভরি বয় অবলিক বয়েজ ইজ অবলিক আর অ্যাবসেন্ট টুডে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে সেনের ই আছে, সেনের কি আছে, ই আছে, এরপরে অফ দা নাই, তাহলে 100% সবকিছুই সিঙ্গুলার। বয় সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, তাহলে এভরি বয় ইজ অ্যাবসেন্ট টুডে, এভরি বয় ইজ অ্যাবসেন্ট টুডে। ওকে, এখন আরেকটা কথা আছে, আরেকটা জিনিস চমৎকার করে মনে রাখতে হবে। কখনো কখনো এই কোশ্চেনগুলো আসতে দেখা যায়, দুইটা ইচ বা এভরি দিয়ে, যদি দুইটা ইচ বা এভরি যদি এন্ড দ্বারাও যুক্ত থাকে, তাহলেও ভার্ব সিঙ্গুলার। মানে কি, আমরা একটু এক্সাম্পলটা দিক লক্ষ্য করি। ইচ বয় এন্ড ইচ গার্ল, তুমি ভাবলা উফ আরে ভাই এটা তো ইজি, যে এন্ড দ্বারা যুক্ত হয়েছে দুইটা সাবজেক্ট, তাহলে অবশ্যই ভার্ব প্লুরাল হবে, কিন্তু তুমি ভুল। ইচ বয় এন্ড ইচ গার্ল ড্যাশ গন দেয়ার, তাহলে এখানে ধরো আছে হচ্ছে হ্যাভ আছে, অবলিক হ্যাজ আছে, তুমি কোনটা দেয়া? তুমি বুঝতে, তুমি এখন এই কথাটা তুমি যদি মুখস্থ না থাকে তোমার মাথার মধ্যে, তুমি জীবনেও পারবে না, ভুল করে দিয়ে আসবা। তুমি দেখতেছো দুইটা ইচ এন্ড দ্বারা যুক্ত আছে, তাহলে ভার্ব সিঙ্গুলার হ্যাজ গন দেয়ার, মাইন্ড ইট। ওকে, আমরা চলে আসি আরেকটা কিন্তুতে। এখানে দুইটা কিন্তু একটা মনে রাখা,
কিন্তুর বিষয় হচ্ছে নো দিয়ে আমাদের একটু ডিফারেন্স আছে। নো এর পরে যদি সিঙ্গুলার নাউন অথবা আনকাউন্টেবল নাউন, আমরা সবাই জানি আনকাউন্টেবল নাউন প্রত্যেকেই সিঙ্গুলার নাউন অর্থাৎ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এই সিঙ্গুলার নাউন বা আনকাউন্টেবল নাউন হলে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, কিন্তু নো এর পরে যদি প্লুরাল নাউন বা প্লুরাল ভার্ব হয় সেক্ষেত্রে প্লুরাল নাউন হয় সেক্ষেত্রে প্লুরাল ভার্ব হবে। যেরকম নো নিউজ ড্যাশ গুড নিউজ, তাহলে এখানে আছে ধরো ইজ অবলিক আর, নিউজটা কি? নিউজটা তো আসলে আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল নাউন। আমরা নাউন পড়ার সময় এটা পড়ে আসছি, তাহলে এটা 100% কি হবে? ইজ হবে কারেক্ট আনসার। আর ইন দোজ ডেজ দেয়ার ড্যাশ, দেয়ার ইজ আছে ধরো আর আছে ধরো নো স্টিম শিপস, তাহলে এই ভার্বটা বসবে হচ্ছে নো এর পরে যেই সাবজেক্ট বা অবজেক্টটা বসছে তার উপর ভিত্তি করে। তুমি দেখতে পাচ্ছ যে স্টিম শিপস এটা একটা প্লুরাল, তাহলে 100% নো এর পরে প্লুরাল সাবজেক্ট বা অবজেক্ট আসলে তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। আর তাহলে দেয়ার ইন দিস ডে, ইন দোজ ডেজ, ইন দোজ THOSE, দোজ ডেজ দেয়ার আর নো স্টিম শিপস। তাহলে খুবই চমৎকার। নো এর পরে সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব, নো এর পরে প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন দেখো এই যে জায়গায় এই যে সাবজেক্টের নামগুলা, এই যে সাবজেক্টের নামগুলা নিয়ে সবাই আমরা জানি যে কোনো সাবজেক্ট বুঝাইলে সেখানে ভার্ব সিঙ্গুলার হয়। সাবজেক্ট সিঙ্গুলার, স মিল আছে, এস মিল আছে, যে সাবজেক্ট কি হয়? সিঙ্গুলার হয়। কিন্তু একটা জিনিস নিয়ে ঝামেলা, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স যদি সাবজেক্ট বুঝায় তাহলে তো সিঙ্গুলার, কিন্তু সাবজেক্ট যদি না বুঝায়, তুমি ওই গণনা বুঝায় নাকি হিসাব বুঝায় এটা বাদ দাও, সাবজেক্ট যদি না বুঝায়, তোমার প্রশ্নর পরে মনে হইছে যে এখানে সাবজেক্ট বুঝায় নাই, তুমি প্লুরাল ভার্ব দাগাই দিয়ে আসবা। যেরকম আমরা আগে একটু এই এক্সাম্পলটা দেখি, স্ট্যাটিস্টিক্স ড্যাশ দ্যাট অ্যাবাউট 800 পিপল আর ব্লাইন্ড। তাহলে স্ট্যাটিস্টিক্স এখানে ধরো দুইটা অপশন আছে, একটা আছে হচ্ছে শো আর একটা আছে হচ্ছে শোজ। তাহলে তুমি বুঝতে পারতেছো যে এখানে কোনো সাবজেক্ট বুঝায় নাই, যে এখানে বুঝাইছে একটা হিসাব, যে হিসাব দেখাচ্ছে বা তথ্য উপাত্ত দেখাচ্ছে যে 800 লোকজন ব্লাইন্ড, অন্ধ হয়ে গেছিল। তাহলে এটা কি স্ট্যাটিস্টিক্স? এটা কি আমাদের সেই ওটা কি বলে সাবজেক্ট বুঝাইতেছে? বুঝাইতেছে না। যেহেতু বুঝাচ্ছে না তাহলে আমাদের ভার্ব কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে কি হবে? শো, স্ট্যাটিস্টিক্স শো দ্যাট অ্যাবাউট 800 পিপল আর ব্লাইন্ড। আর ইকোনমিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, এখানে তুমি বইলেই দিছে সেন্টেন্সের সাবজেক্ট, আর এখানে তুমি পড়েও বুঝতে পারতেছো যে ইকোনমিক্স এখানে সাবজেক্ট বুঝাইছে, তাহলে সুন্দরভাবে ইজ লাগাই দাও, ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ওকে, আশা করি সব বুঝতে পারছো। রুল নাম্বার 5 আমরা যাই। এই জায়গাটায় চমৎকার দুইটা পার্ট আছে নিয়ম রুলের। এক নম্বর হচ্ছে কালেকটিভ নাউন, সে সিঙ্গুলার হইতে পারে, সে প্লুরালও হইতে পারে। সো এই যে সিঙ্গুলার কালেকটিভ নাউনটা তোমাকে লিখে দিছি, এইটা আমাদের ঠাটা মুখস্থ রাখতে হবে। আর্মি, বোর্ড, কংগ্রেস, কাউন্সিল, ক্রাউড, ক্লাস, কমিটি, কোম্পানি, কর্পোরেশন, ফার্ম, ফ্যামিলি, গভর্নমেন্ট, টিম, মব, এরা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। কি বলছি? সরি, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। কি বলছি? সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা, পিপল বাদে যা আছে সবই সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এটা একটু পরে আসতেছি। এদের পরে সবসময় ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে তুমি দেখতে পাইতেছো আরেকটা কথা, এখানে একটু জুরিটা লেখা মিস হয়ে গেছে, লিখে দাও জুরি। খেয়াল করো, দ্য জুরি ড্যাশ গোয়িং টু গিভ অর্ডার। তাহলে জুরি ইজ গোয়িং টু গিভ অর্ডার। জুরি মানে কি? বিচারক মন্ডলী। কিন্তু এই সকল আইদার কমিটি হোক, আর্মি হোক, আইদার কর্পোরেশন হোক, টিম হোক, আইদার জুরি হোক, এদের মধ্যে যদি বিভাজন হয় তখন ভার্ব প্লুরাল হয়ে যায়। কোনো জিনিসকে ভাঙলে, একটা জিনিসকে ভাঙলে দুইটা হয়ে যায় না, তাহলে স্বাভাবিক সে প্লুরাল হয়ে গেছে, একাধিক হয়ে গেছে, তাহলে ভার্বও প্লুরাল হবে। যেরকম দ্য জুরি ড্যাশ ডিভাইডেড অ্যাবাউট দ্য ম্যাটার, তাহলে এখানে কি হবে? দ্য জুরি ওয়ার ডিভাইডেড, মানে এখানে সেন্টেন্স অনুযায়ী তুমি বসাইতে পারো, আমি ওয়ার বসাইছি, আমাদের উত্তরে ওই পাস্ট টেন্সের ছিল এই জন্য। দ্য জুরি ওয়ার ডিভাইডেড অ্যাবাউট দ্য ম্যাটার। ওকে, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই প্লুরাল কাউন্টেবল কালেকটিভ নাউন এটা একদম টানা মুখস্থ। এই যেই 1 2 3 4 5 6টা দিছি, টানা মুখস্থ করবা। কি কি? অ্যারিস্টোক্রেসি, ক্যাটেল, জেন্ট্রি, পোল্ট্রি, পিপল, পিজেন্ট্রি। অ্যারিস্টোক্রেসি, ক্যাটেল, জেন্ট্রি, পোল্ট্রি। দেখো কবিতার মতো, অ্যারিস্টোক্রেসি, ক্যাটেল, জেন্ট্রি, পোল্ট্রি,
পিপল পিজেন্ট্রি, এরা সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করে। এরা সবসময় কি গ্রহণ করে? প্লুরাল ভার্ব গ্রহণ করে। তুমি কি কখনো বলছো নাকি পিপল ইজ? তুমি সবসময় বলছো পিপল আর। সো দ্যাটস ইট। ওকে, আমরা চলে আসি, সেটা হচ্ছে রুল নাম্বার 6। এই জায়গাটা আমরা একটু অনেক ভুল করি, খবরদার। ক্লজ অথবা ফ্রেজ সাবজেক্ট হিসেবে বসলে সাধারণত ভার্ব সিঙ্গুলার হয়, আমরা আজীবন জানি। যেরকম ব্রেড অ্যান্ড বাটার, স্লো অ্যান্ড স্টেডি, অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস, ব্ল্যাক অ্যান্ড ব্লু, এদের মাঝখানে অ্যান্ড থাকলেও এরা সিঙ্গুলার ভার্ব নিবে। কিন্তু এই মহাশয় প্লুরাল ভার্ব নেয়। এই মহাশয় অলরেডি 3 স্টার দিয়ে আছে। টাইম অ্যান্ড টাইড এর একটা সঠিক লজিকও আছে। দেখো, ব্রেড অ্যান্ড বাটার বললাম পরস্পরের সাথে সংযুক্ত। তুমি বাটার খাইতে হলে ব্রেডের সাথে লাগায় খাও। তুমি স্লো অ্যান্ড স্টেডি, দুইটাই একই জাতীয় একটা টপিক নির্দেশ করে। অনেস্টি ট্রুথফুলনেস সেম, মানে একটা নির্দিষ্ট টপিক নির্দেশ করে। ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারই নির্দেশ করতেছে। কিন্তু টাইম হইতেছে ভাই সময়, আর টাইড হইতেছে স্রোত। দুইটা জিনিস। টাইম হইতেছে একটা দেখতেই পাইতেছো না, সামথিং পরিমাপযোগ্য একটা বিষয়, আর স্রোত হচ্ছে তুমি দেখতে পাইতেছো, পানির স্রোত, ঢেউ এটসেট্রা, দুইটা আলাদা বিষয়। এই লজিক মনে রাখার দরকার নাই। তুমি খালি মনে রাখবা যে টাইম এন্ড টাইড যেখানে দেখবা সেখানে প্লুরাল ভার্ব হবে। তাই যেরকম আমি যদি তোমাকে বলি যে টাইম এন্ড একটা এক্সাম্পল, টাইম এন্ড টাইড ওয়েট অবলিক ওয়েটস ফর নান, তাহলে তুমি কি উত্তর দিবা? তুমি বলবা ভাইয়া টাইম এন্ড টাইড যেহেতু পাইছি, তাহলে 100% ওয়েট উত্তর হবে। ওকে, আমরা রুল নাম্বার 7 এ ঢুকি। এই জায়গাটা একটা মজার বিষয়। এখানে একটা মজার বিষয়, মানে মজার রুল বলা যায়। যেমন তুমি খেয়াল করো, বলছে এন্ড দ্বারা যুক্ত দুইটা নাউন একই ব্যক্তি হলে সিঙ্গুলার ভার্ব, আর ভিন্ন ব্যক্তি হলে প্লুরাল ভার্ব। এখন প্রশ্ন হইতেছে, আমি এদিক তাকাইলা না, তুমি আগে এখানে তাকাও। দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি, আর দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। এখন ভাই আমি বুঝবো কেমনে যে একই ব্যক্তিকে বুঝাইছে নাকি বুঝায় নাই? তোমার বোঝার দরকার নাই। তুমি দেখো, এই হচ্ছে তার শর্টকাট টেকনিক। সিঙ্গেল আর্টিকেল সিঙ্গুলার ভার্ব, ডাবল আর্টিকেল প্লুরাল ভার্ব। তাহলে এইখানে হেডমাস্টার আগে শুধুমাত্র দা বসছে, তাহলে সিঙ্গেল আর্টিকেল, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব হবে। দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি, তার মানে এটা একজনকে বোঝাচ্ছে, ওয়াজ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। আর এই হেডমাস্টার আগে দা বসাইছে, আবার সেক্রেটারির আগে একটা দা বসাইছে, তাহলে ডাবল আর্টিকেল প্লুরাল ভার্ব, ওয়ার প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। তার মানে এখানে হেডমাস্টার আলাদা, দা সেক্রেটারি আলাদা পারসন। অল গুড। আমরা চলে আসি, সেটা হচ্ছে রুল নাম্বার 8 এ। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। কি বুঝতে হবে? প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ কখনোই ভার্বের উপর ইফেক্ট ফেলবে না। কারণ প্রিপোজিশন আমি আগে পড়াইছিলাম, প্রিপোজিশন হচ্ছে একটা লেজ। তুমি এক কুকুরের লেজ কাটা দাও, কুকুরের তো কোনো সমস্যা হবে না, তাই না? কুকুরের লেজ কাটলে কুকুর মারা যাবে না। তাহলে ভার্বের উপর লেজের কোনো প্রভাব নাই। ভার্বের উপর লেজ মানে প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজের কোনো প্রভাব নাই। বিষয়টা বলতে বুঝাইছি। আর কিছু প্রিপোজিশন আমাদের মুখস্থ রাখতে হবে। উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইনক্লুডিং এ দেখো ইন প্রিপোজিশন আছে, অ্যাকম্পানিড বাই প্রিপোজিশন, অ্যাজ ওয়েল অ্যাজ প্রিপোজিশন, ইন অ্যাডিশন টু তে ইন প্রিপোজিশন। তার মানে এদেরকেও আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন হিসেবে ধরে নিব। আমরা দুইটা एग्जांपल দেখি। A selection of Nazrul's poems have been অথবা has been published, একটা চমৎকার উদাহরণ। এরকম কোশ্চেন যখন তুমি দেখতেছো, তার মানে তুমি আসলে কনফিউজ হয়ে গেছো যে সিলেকশন অফ নজরুল পয়েমস এখন কি হবে। যারা একটু পড়ছে তারা কনফিউশনে ভুগবে যে এখানে আসলে হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে। এরপরে চিন্তা করবে নজরুল পয়েমস, তাহলে প্লুরালটা দিয়ে হ্যাভ বিন দাগায় দিয়ে আসবে। সো ওই যে মানে আম্মু মাঝে মাঝে বলে যে আত খাই না পড়া পড়িস না, আত খাই না কাজ করিস না। পড়াটা আমাদের সম্পূর্ণ পড়তে হবে। তুমি দেখলা এ সিলেকশন অফ, তাহলে অফটা হচ্ছে প্রিপোজিশন। এই অফ থেকে ভার্ব পর্যন্ত যেইটুক আছে সেইটুক হচ্ছে আমার লেস। তাহলে ভার্ব তো হ্যাভ আর অফ হচ্ছে প্রিপোজিশন, তাহলে এইটুক কাইটা দাও। তাহলে বাকি থাকলো কি? এ সিলেকশন। তাহলে আমার ভার্ব নির্ভর করবে সিলেকশনের উপরে। এখন তুমি বলো এই সিলেকশনটা কি? 100% সিঙ্গুলার, has been published। তাহলে সিলেকশন অফ নজরুলস পোয়েমস has been published।
তুমি অনেক কিছুকে ধরো 10টা বইকে একটা ব্যাগের মধ্যে নিলা। এখন তুমি কি বলবা, আমি 10টা বই নিতেছি না একটা ব্যাগ নিতেছি? ব্যাগ নিতেছি, কয়টা? একটা, তাহলে 100% সিঙ্গুলার। এইখানেও বিষয়টা এরকম যে একটা সিলেকশন, একটা বইয়ের মধ্যে দেখা গেছে 100টা কবিতা আছে, বলে নাকি যে আমি 100টা কবিতা বিক্রি করতেছি, বলতেছে আমি একটা বই বিক্রি করতেছি, তখন একটা বই হয়ে যায়। 100টা কবিতা মিলে একটা বই হয়ে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। দ্যাটস দ্য থিং। এখন দেখো, তানিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস ইজ অবলিক আর পার্টিসিপেটিং ইন দ্য পার্টি। এটাও আর একটা চমৎকার উদাহরণ। এই জিনিসটা বুঝো। তুমি দেখলা অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তাহলে অ্যাজ হচ্ছে প্রিপোজিশন আর এটা হচ্ছে ভার্ব, তাহলে মাঝখান পর্যন্ত টোটাল যা আছে সবই লেস, কাইটে দাও। এখন বলো, ভার্ব আর ফ্রেন্ডস এর উপর নির্ভর করবে নাকি তানিয়ার উপর নির্ভর করবে বলো তো? তানিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস কাইটে দিলা, নাই। তাহলে তানিয়া ইজ পার্টিসিপেটিং ইন দ্য পার্টিসিপেটিং ইন দ্য পার্টি। তাহলে ইট ইজ দ্য, মানে কি বলবো, ট্রিক্স এন্ড ইটস মোস্ট, খুবই ইম্পর্টেন্ট একটা রুল। ওকে, আমরা বুঝতে পারছি আশা করি। এখন আসো রুল নাম্বার 9, বলছে এই জায়গাটা চমৎকার, দা নাম্বার অফ প্লাস এ নাম্বার অফ। এটা যে আমি কতবার পরীক্ষায় ভুল করছি রেটিনা কোচিং এ। তো তখন আমি এটা নিয়ে বসলাম, বসে ভাবলাম যে এই জানোয়ারটারে কিভাবে সোজা করা যায়, কারণ এই জানোয়ারটা অনেক নাম্বার কাটা গেছে এর কারণে। সো কাহিনী হইতেছে দা নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, তুমি এইখানেও দেখতেছো এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন, কিন্তু এই দুইটা জায়গায় আলাদা আলাদা। এইটা আমি জানতাম না। দেখো, দুই জায়গায় বললাম প্লুরাল নাউন, সো সমস্যা নাই, কারণ ভেতরে তো নাম্বার আছে। তুমি একটু এই জায়গাটা আমরা আগে খেয়াল করি। দেখো, যখন এ নাম্বার অফ প্লুরাল নাউন হিসেবে বসার পরে কখন সে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে আর কখন সে প্লুরাল ভার্ব গ্রহণ করবে, তুমি মনে রাখবা, কোনো কিছু যখন সম্পূর্ণ অংশ নির্দেশ করে, আমরা জানি সম্পূর্ণ অংশ মানে হচ্ছে এক, সম্পূর্ণ অংশ মানে কি একটা অংশ না? সম্পূর্ণ অংশ যখন নির্দেশ করে, যখন সে একটা অংশ হয়ে যায়, তখন এ নাম্বার অফ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আর আর যখন আলাদা আলাদা অংশ বা একটা অংশ, অনেক একটা বড় অংশ থেকে একটা অংশ তুমি কাটে নিছো, একটা নাম্বারকে তুমি সিলেক্ট করছো, তখন সেটা প্লুরাল ভার্ব হয়ে যায়। আমি একদম সুন্দর করে বুঝাই দিচ্ছি, নিচের দিকের এক্সাম্পলগুলো একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে, বলছে দ্য নাম্বার অফ বলছে এ নাম্বার অফ বুকস ড্যাশ বিন বট ফর আওয়ার লাইব্রেরি। আর এখানে বলা হয়েছে দেয়ার ড্যাশ এ লার্জ নাম্বার অফ বুকস ইন আওয়ার লাইব্রেরি। দুই জায়গায় বুকস প্লুরাল নাউন বসছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি দেখতাম কি বুকস দেখে প্লুরাল বসাই দিতাম, কিন্তু সমস্যাটা এই জায়গায়। তোমাকে বুঝাইতে হবে এ নাম্বার অফ বুকস ড্যাশ বিন বট ফর আওয়ার লাইব্রেরি আর দেয়ার ড্যাশ এ লার্জ নাম্বার অফ বুকস ইন আওয়ার লাইব্রেরি। বলতে আসলে কি বোঝানো হয়েছে? এ নাম্বার অফ বুকস হ্যাভ অবলিক হ্যাজ বিন বট ফর আওয়ার লাইব্রেরি। তাহলে একটা লাইব্রেরিতে অনেক বই থাকে, ধরলাম 10,000 বই আছে। 10,000 বই আছে, এই 10,000 বইয়ের মধ্যে থেকে তুমি আবার আরো 1,000 বই কিনলা লাইব্রেরির জন্য। তুমি কি 10,000 বই কিনছো নাকি তার একটা অংশ কিনছো? 10,000টা বই কিনছো নাকি 10,000 বইয়ের 1,000 বই তুমি কিনে ধরো লাইব্রেরিতে দান করছো? তাহলে কি করছো? একটা অংশ কিনছো। এই একটা অংশ, সম্পূর্ণ অংশ বুঝায় নাই এখানে, লাইব্রেরির সবগুলা বইকে বুঝায় নাই। এ নাম্বার অফ বুকস দ্যাট হ্যাভ বিন বট ফর আওয়ার লাইব্রেরি। তোমাকে বুঝতে হবে সেন্টেন্সটা পড়ে যে এখানে সম্পূর্ণ জিনিসটাকে বুঝাইছে নাকি একটা ছোট অংশকে বুঝাইছে, 100% একটা ছোট অংশকে। তাহলে হয়ে যাবে হচ্ছে হ্যাভ বিন বট ফর আওয়ার লাইব্রেরি, প্লুরাল। আর তুমি যদি এখানে দেখো দেয়ার ড্যাশ এ লার্জ নাম্বার অফ বুকস ইন আওয়ার লাইব্রেরি, দেয়ার ইজ অবলিক আর a large number of books, there is a large number of books or there are a large number of books in our library.
এখানে বললাম সম্পূর্ণ লাইব্রেরি বুকস বুঝাইতেছে না? তুমি যখন বলো যে আমাদের কলেজের লাইব্রেরিতে অসংখ্য বই আছে, তার মানে তুমি পুরো লাইব্রেরিটাকে বুঝাইতেছো না, সম্পূর্ণ অংশকে বুঝাইতেছো না, তখন ভার্ব সিঙ্গুলার, তাহলে তখন হয়ে যাবে ইজ দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ বুকস ইন আওয়ার লাইব্রেরি। আমি আশা করি ক্লিয়ারলি বুঝাইতে পারছি। সো আসো আমরা রুল নাম্বার 10 এ যাই। এটা আর একটা চমৎকার নিয়ম, ম্যানি এ নাকি এ মানি। দেখো বিষয়টা খুব সহজ। বিষয়টা কেন সহজ? ম্যানি এ, ম্যানি এ, এরপরে একটা জিনিস খেয়াল করো, এটা একটা চমৎকার। ম্যানি এ, তাহলে এটা কি একটা সিঙ্গেল, তাহলে সিঙ্গুলার প্রোনাউন বা সিঙ্গুলার সাবজেক্ট বা সিঙ্গুলার নাউন, তাহলে ম্যানি এ প্লাস সিঙ্গুলার নাউন হলে কি বসবে? ভার্ব সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার ভার্ব। তাহলে ভাইয়া এটার মধ্যে একটা চমৎকার জিনিস আছে, তুমি খেয়াল করবা যে ভার্বের কাছে কোনটা, ভার্বের আগে কোনটা। ভার্বের কাছে হচ্ছে এ নাকি ম্যানি? তুমি দেখতেছো ভার্বের আগে ম্যানি, তাহলে সিঙ্গুলার ভার্ব। নাউনের আগে কি এ, তাহলে 100% সিঙ্গুলার নাউন। কথা বোঝা আসছে? আর তাহলে অপরটা কি হবে? অপরটা হবে হইতেছে তাহলে এ ম্যানি প্লাস, তাহলে এখানে কি বসবে? নাউন বসবে, কিন্তু নাউনের আগে ম্যানি আসছে, তাহলে প্লুরাল হবে। তাহলে এরপরে কি বসবে? ভার্ব বসবে। ভার্বের আগে কি আছে? কাছে কি আছে? ভার্বের কাছাকাছি কি আছে? ম্যানি আছে, তাহলে প্লুরাল ভার্ব বসবে, কাহিনী শেষ। দেখো ম্যানি এ, এরপরে কি হবে? সিঙ্গেল, এটা একদম বেসিক নিয়ম। তাহলে ম্যানি এ ম্যান has tried to finish the work. ওই যে ম্যানি এ, কাছাকাছি কোনটা খেয়াল করো, এর কাছাকাছি তাহলে সিঙ্গেল, এর কাছাকাছি তাহলে সিঙ্গেল। এ ম্যানি, তাহলে ম্যানি হচ্ছে কাছে, তাহলে এ ম্যানি মেন হ্যাভ, দুইটাই প্লুরাল সিঙ্গুলার ট্রাইড টু ফিনিশ দ্য ওয়ার্ক। ইজি। ওকে, আমরা রুল নাম্বার 11 এ, এটা হচ্ছে রুল নাম্বার 10, আচ্ছা একটু লিখতে ভুল হয়েছে, রুল নাম্বার 11 এটা। এই জায়গাটা আর একটা চমৎকার রুল, সেটা হচ্ছে নাইদার নর আইদার অর নট অনলি বাট অলসো, এদের দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে ভার্বের সব কাছে সাবজেক্ট দ্বারা ভার্ব নির্ধারিত হয়। অর্থাৎ খেয়াল করো, নাইদার রিমি নর হার ফ্রেন্ডস, এখানে ধরো অপশনে আছে ইজ অবলিক আর কোয়ালিফাইড ফর দ্য জবস, তাহলে তুমি কোনটা বসাবা? তখন তোমাকে দেখতে হবে, তুমি ফার্স্টেই চিনতে হবে যে নাইদার নর, এটা হচ্ছে সেন্টেন্স মার্কার, যেটা নিয়ে আমি কাজ করব। এটা মুখস্থ করে ফেলবা যে নাইদার নর আইদার অর নট অনলি বাট অলসো সেন্টেন্স আছে কিনা। হ্যাঁ আছে, তাহলে এখন আমাকে দেখতে হবে ভার্বের কাছাকাছি কোন সাবজেক্ট আছে। এখানে দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে রিমি আর একটা হচ্ছে হার ফ্রেন্ডস, তাহলে ভার্বের কাছাকাছি আসেই হচ্ছে হার ফ্রেন্ডস, তাহলে হার ফ্রেন্ডস প্লুরাল, তাহলে আর neither Rimi nor her friends are qualified for the jobs. ওকে, এরপরে আসো, সেটা হচ্ছে রুল নাম্বার 12। কি বলতে? মোর দ্যান ওয়ান সিঙ্গুলার ভার্ব, মোর দ্যান 2 3 4 সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব। এটা খুবই ইজি। ওয়ান থাকলে, মোর দ্যানের পরে ওয়ান থাকলে সিঙ্গুলার ভার্ব, ওয়ান মানে সিঙ্গেল, আর ওয়ানের ব্যতীত যাবতীয় যত সংখ্যা আছে সব মানে প্লুরাল। মোর দ্যান 2 পিপল ওয়ার কিলড অন দ্য স্পট। ওকে, এটা ইজি। আচ্ছা, রুল নাম্বার 13টা খেয়াল করো, ফ্র্যাকশনাল ওয়ার্ড অথবা পার্সেন্টেজ ওয়ার্ডের বেলায় এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো ফ্র্যাকশনাল ওয়ার্ড অথবা পার্সেন্টেজের ক্ষেত্রে ফ্র্যাকশনাল ওয়ার্ড বা পার্সেন্টেজ ওয়ার্ডের পরে কি নাউন বসছে সেইটার উপর নির্ভর করবে ভার্ব। যেরকম যদি সিঙ্গুলার নাউন বসে তাহলে সিঙ্গুলার ভার্ব, যদি প্লুরাল নাউন বসে তাহলে কি প্লুরাল ভার্ব। আমরা একটা এক্সাম্পল দিয়ে খেয়াল করি, 1/3 অফ দ্য বুকস, অনেকগুলা বই আছে, ধরো 30টা বই, তাহলে 1/3 কত? 10টা বই, তাহলে এটা কি প্লুরাল না? তাহলে খেয়াল করছো এটা কি প্লুরাল নাউন। তাহলে 1/3 অফ দ্য বুকস ইজ অবলিক আর স্টোলেন ফ্রম দ্য লাইব্রেরি। ওকে, তাহলে আমাদের এক্সাম্পল 1 হয়ে গেল। এক্সাম্পল 2 তে আসি, 3/4 অফ দ্য ওয়ার্ক, তাহলে ওয়ার্ক কি 100% সিঙ্গুলার নাউন, কারণ এটা আনকাউন্টেবল নাউন মানে সিঙ্গুলার নাউন। তাহলে কি হবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ফিনিশড।
ওকে, এরপরে রুল নাম্বার 13 আসি, বলছে আর্টিকেল প্লাস ওয়ার্ড প্লাস অফ প্লাস ভার্ব, এই স্ট্রাকচারের যে সেন্টেন্স, বিশেষ করে এই এক্সাম্পলটা প্রচুর পরিমাণে আমরা ভুল করি। এখানে বলছে এ পেয়ার অফ প্যান্টস ইজ অবলি আর ইন মাই ড্রয়ার্স। সো এই যে জায়গাটায় আমরা, তুমি যদি এখন এটাকে মানে ওই অফ দিয়ে কাটার নিয়মে ফেলাও, সেটা হবে না। সো আমাদের দেখতে হবে যে আগে একটা আর্টিকেল আছে, এরপরে অফ আছে, মাঝখানে একটা ওয়ার্ড আছে, আর্টিকেল আছে, মাঝখানে একটা ওয়ার্ড আছে কিনা, মানে আর্টিকেল প্লাস ওয়ার্ড প্লাস অফ, এই জায়গাটায় ভার্বের উপর নির্ভর করবে, এই জায়গাটায় ভার্বের উপর নির্ভর করবে। এইখানে আসলে আমরা সমস্যা কি করি, আমরা প্যান্টস দেখে আর দাগায় দিই, কিন্তু আমরা ভুলে যাই এই যে স্ট্রাকচারটা যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তখন ভার্বটা এই আর্টিকেল আর অফের মাঝের ওয়ার্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, অফের বাইরে দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তো প্যান্টস আর পেয়ার, পেয়ার মানে কি এক জোড়া, এক জোড়া, এই কথা মনে রাখবেন, নামের আগে এক আছে মানে সেটা সিঙ্গুলার, তাহলে 100% ইজ। তাহলে এখানে একটু ছোট্ট করে লিখে রাখো যে পেয়ার, পেয়ার, পেয়ার কি সিঙ্গুলার, পেয়ার কি সিঙ্গুলার, তাহলে এ পেয়ার অফ প্যান্টস ইজ ইন মাই ড্রয়ার। ঠিক আছে, আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো। ইনশাল্লাহ এই সেন্টেন্স তার কোনো সমস্যা ভুল করবা না। এখন এই জায়গাটা একটু খেয়াল করো ভাইয়া, এইখানে তো এ হচ্ছে সিঙ্গুলার, একটা বুঝাইছে, সিঙ্গুলার বুঝাইছে, তাহলে সিঙ্গুলার বুঝার কারণে এখানে পেয়ারের সাথে বললাম কোনো এস যুক্ত হয় নাই, এই জন্য এ পেয়ার অফ। ঠিক আছে, এ পেয়ার অফ। আচ্ছা, অবশ্যই এইখানে নাউনটা, নাউনটা প্লুরাল, প্লুরাল হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমি সুন্দর করে এখানে লিখে দিই যে এ পেয়ার অফ, এরপর হচ্ছে নাউন প্লুরাল এনপি, এরপরে প্লাস সিঙ্গুলার ভার্ব ভিএস, এসভি বা ভিএস, আমি ভিএস লিখে দিই, ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। এইটা টোটালি মুখস্থ রাখবা, কারণ এই পার্টটাই এ পেয়ার দিয়ে আমাদের মুখস্থ করে। এখন ভাইয়া যদি আমাদের এ না দিয়ে এখানে টু দিত তখন কি হইতো, সেটার জন্য লিখে রাখো 2 অথবা 3 অথবা 4, 2 পেয়ার্স হয়ে যেত, কি হয়ে যেত, পেয়ার্স হয়ে যেত, পেয়ার না হয়ে কি হয়ে যেত, পেয়ার্স হয়ে যেত, 2 পেয়ার্স অফ। এখানে অবশ্যই নাউন প্লুরাল 100% প্লাস। এখন পেয়ার কি আছে, পেয়ার যদি সিঙ্গুলার হয় তাহলে পেয়ার্স কি হবে, পেয়ার্স কি হবে, পেয়ার্স হচ্ছে আমাদের প্লুরাল হবে, তো তখন আমাদের ভার্বটা প্লুরাল হয়ে যেত। সো এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এইটা আমাদের ভুল করা যাবে না। এই যে তোমাকে যেই টোটাল 13টা 14টা রুল পড়াইলাম, এইটা একদম মাথার মধ্যে গেঁথে ফেলো, এর বাইরে ইনশাল্লাহ আমাদের আর পড়তে হবে না। বেস্ট অফ লাক।